হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টে ফোকাসড। আজকে আমরা ম্যাকবেথের থার্ড পার্টটা পড়ব। এর আগের অংশগুলো আমি আমার আগের ভিডিওতে আপলোড করেছি। তোমরা ডেসক্রিপশন বক্স অথবা এন্ড স্ক্রিন থেকে তার লিঙ্কটা পেয়ে যাবে। সো লেটস স্টার্ট। আমরা এর আগের পার্টে পড়েছিলাম যে ম্যাকবেথ বলেছিল যে ওর ভাগ্যে কি আছে সেটা ও জানার জন্য আবার সেই হিথে যাবে, সেই প্রেতাত্মা ডাইনিদের কাছে। হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হিথ where they were engaged in preparing their charms, in which they conjured up infernal spirits to reveal them futurity. ম্যাকবেথ সেখানে গেল, সেই হিথ অর্থাৎ যে অনুর্বর জমিটা ছিল সেখানে গেল এবং সেখানে একটা গুহার কাছে তাদেরকে দেখতে পেল। তারা সেখানে বিভিন্ন ধরনের জাদু মন্ত্র দিয়ে কিছু একটা করছিল এবং তারা ইনফার্নাল স্পিরিট অর্থাৎ নারকীয় আত্মাদেরকে ডাকছিল। সেই ডাকার জন্য তারা কিছু মন্ত্র বা জাদু এরকম কিছু কাজ করছিল। Their horrid ingredients were toads, bats and serpents, the eyes of a newt, the tongue of a dog, the leg of lizard, the wing of night owl, the scale of a dragon, the tooth of a wolf, the mummy of a witch, the root of hemlock, the gall of a goat, the liver of a Jew, and the finger of a dead child. তারা যে সমস্ত জিনিসগুলো দিয়ে এই সমস্ত কাজগুলো করছিল, সেই যে ইনগ্রিডিয়েন্টস মানে উপাদানগুলো কি কি ছিল সেগুলো কি ছিল না, টোডস অর্থাৎ ব্যাং, ব্যাটস বাদুড়, সার্পেন্টস মানে সাপ, দ্য আই অফ এ নিউট অর্থাৎ গোসাপ, গোসাপের চোখ, দ্য টাং অফ এ ডগ কুকুরের জিভ, দ্য লেগ অফ লিজার্ড টিকটিকির পা, দ্য উইং অফ এ নাইট আউল পেঁচার ডানা, দ্য স্কেল অফ এ ড্র্যাগন ড্র্যাগনের আঁশ, দ্য টুথ অফ এ উলফ উলফ অর্থাৎ নেকড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ ডাইনির মামি, দ্য রুট অফ হেমলক হেমলক যে গাছ হয় সেই গাছের শিকড়, দ্য গল অফ এ গোট গল অর্থাৎ পিত্ত, তো ছাগলের পিত্ত, দ্য লিভার অফ এ জিউ জিউয়ের লিভার অর্থাৎ পাকস্থলী, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড এবং মৃত শিশুর হাতের আঙুল। অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন হিউজ কলড্রন হুইচ ওয়াজ কুলড উইথ ব্যাবনস ব্লাড। এই সমস্ত জিনিসগুলোকে একটা কলড্রন অর্থাৎ কড়াই, একটা বড় কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছিল এবং সেগুলোকে ঠান্ডা করা হচ্ছিল বেবুনসের ব্লাড দিয়ে। বেবুন এক ধরনের প্রাণী, অনেকটা বাঁদরের মতো দেখতে হয়। সেই বেবুনের ব্লাড দিয়ে এগুলোকে ঠান্ডা করা হচ্ছিল। টু দিস দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ শো দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং। এগুলোর মধ্যে তারা আবার শো অর্থাৎ শুকরি মানে শুকরের যে ফিমেল সেটাকে শো বলা হয়, তো তার নিজের সন্তানকে বা নিজের বাচ্চাকেই খেয়েছে সেরকম শুকরির রক্ত দেয়া হয়েছিল। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম অফ গ্রিস দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারার্স গবলেট। এবং তারা সেই আগুনের মধ্যে গ্রিস অর্থাৎ চর্বি ছুঁড়ে দিচ্ছিল, যেটা তারা কোনো মার্ডারার অর্থাৎ কোনো হত্যাকারী বা কোনো কসাইয়ের যে বড় পাত্র হয় গবলেট, সেখান থেকে তারা নিয়ে এসেছিল সেই চর্বিটাকে তারা আগুনের মধ্যে ছুঁড়ছিল। বাই দিস চার্মস দে বাউন্ড দ্য ইনফর্মাল স্পিরিটস টু আনসার দেয়ার কোয়েশ্চেন্স। বাই দিস চার্মস অর্থাৎ এই সমস্ত মন্ত্রগুলো বা এই কাজগুলো করে তারা ওই যে ইনফার্নাল যে স্পিরিট ছিল অর্থাৎ যে প্রেতাত্মা ছিল তাদেরকে ডাকছিল এবং তারা এসে যাতে তাদের প্রশ্নের উত্তর দেয় সেই জন্য তারা এই কাজগুলো করছিল। ম্যাকবেথ ডিম্যান্ডেড টু নো ফ্রম দেম ওয়েদার হি উড হ্যাভ দিস ডাউটস রিসলভড বাই দেম অর বাই দেয়ার মাস্টার্স দ্য স্পিরিটস। ম্যাকবেথ তাদের কাছে দাবি করল যে তারা তার প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা অথবা তাদের মাস্টার্স অর্থাৎ যে প্রেতাত্মা যাদেরকে ওরা ডাকছে তারা উত্তর দেবে কিনা সেটাও জানতে চাইল।
He was not daunted by the ceremonies that he saw and boldly said, ম্যাকবেথ কি হলো না, ডন্টেড অর্থাৎ ভয় পেল না। এই সমস্ত যে কাজগুলো ওরা করছিল এগুলোতে ম্যাকবেথ ভয় পেল না, বরং সে বলল, হোয়ার আর দে, তারা কোথায়, লেট মি সি দেম, আমাকে দেখাও। সো দে কল দ্য স্পিরিটস, তাই তারা প্রেতাত্মাদেরকে ডাকলো। দেয়ার ওয়ার 3 of them, তারা 3 জন ছিল। দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আর্ম হেড, called Macbeth by the name and told him, beware of the Thane of Five. Macbeth thanked him for the caution. প্রথম যে প্রেতাত্মা এলো তাকে দেখতে ছিল অনেকটা কীরকম না, তার মাথাতে শিরস্থান অর্থাৎ মুকুট পড়েছিল, এবং সে ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো এবং বলল যে ম্যাকবেথ যেন থেন অফ 5 অর্থাৎ 5-এর থেনের থেকে সে যেন সাবধানে থাকে, এবং ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানালো। হি ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ দ্য থেন অফ 5। ম্যাকবেথ 5-এর যে থেন ছিল তার নাম ছিল ম্যাকডাফ। ম্যাকবেথ এই ম্যাকডাফকে কিন্তু ঈর্ষা করত। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড। দ্বিতীয় যে আত্মাটা এলো সেটা দেখতে ছিল অনেকটা রক্তাক্ত শিশুর মতন। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি, বর্ন অফ এ ওম্যানস ওম। সে ম্যাকবেথকে কি বলল না, সে যেন মৃত্যুকে ভয় না করে, বরং যে মানুষ স্বাভাবিকভাবে মায়ের গর্ভ থেকে জন্মেছে তাকে যেন উপহাস করে, অর্থাৎ তার ভয় পাওয়ার কিছুই নেই। অর্থাৎ মায়ের গর্ভ থেকে যার জন্ম হয়েছে স্বাভাবিকভাবে সে কখনোই তাকে হত্যা করতে পারবে না, তাই তাকে ভয় পেতে বারণ করলো। হি অ্যাডভাইজড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রিজলিউট। সে তাকে ম্যাকবেথকে উপদেশ দিল যে তাকে সাহসী, নির্মম এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে। দেন লিভ ম্যাকডাফ, রিমার্কড দ্য কিং। রাজা তখন বলল যে ম্যাকডাফ তুমি তাহলে বেঁচে থাকো। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, আমি কেন তোমাকে ভয় পাবো। বাট আই উইল মেক অ্যাসিউরেন্স ডাবলি শিওর, কিন্তু আমি দ্বিগুণভাবে নিশ্চিত হতে চাই। You will not live so that I can tell the pale-hearted fear that it lies and sleep in spite of thunder. ম্যাকবেথ বলছে যে ইউ উইল নট লিভ, তুমি বাঁচবে না, কারণ তাহলে আমি কি করতে পারবো যে আমার মনের মধ্যে যে একটুখানিও ভয় আছে, পেল হার্টেড ফিয়ার অর্থাৎ ক্ষীণ একটুও যে ভয় আছে সেই ভয়টা থেকে আমি মুক্তি পাবো এবং বজ্রপাতেও আমি ঘুমিয়ে থাকতে পারবো। এ স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড। এরপরে যে প্রেতাত্মাটা এলো সে কেমন ছিল না, একটা শিশু, তার মাথাতে মুকুট ছিল এবং তার হাতে একটা গাছ ছিল অর্থাৎ গাছের ডাল ছিল। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো। কমফোর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুয়েস্ট আনটিল দ্য উডস অফ বার্নাম টু ডান্সিনেন হিল উড কাম এগেনস্ট হিম। সে ম্যাকবেথকে আশ্বস্ত করে বলল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র, এবং তার জন্য সে যাতে ভয় না পায়। কারণ যতক্ষণ না ডান্সিনেন হিল বলে একটা পাহাড় ছিল, তো সেই পাহাড়ে বার্নাম বলে বনভূমি আছে, সেই বনভূমি থেকে গাছগুলো যতক্ষণ না উঠে আসছে ততক্ষণ কেউ ম্যাকবেথকে পরাজিত করতে পারবে না। তাই সে ম্যাকবেথকে ভয় পেতে বারণ করলো। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস, সেড দ্য কিং। তখন রাজা অর্থাৎ ম্যাকবেথ বলল যে গাছকে কে মাটি থেকে উপড়ে ফেলতে পারে, অর্থাৎ বনভূমি কখনোই নিজে নিজে হেঁটে আসতে পারবে না, কারণ কি গাছ মাটির সাথে আঁকড়ে ধরে থাকে। তো বলছে যে তাহলে গাছকে কে এইভাবে তুলে ফেলবে, তার এই পৃথিবীর যে মাটি যার সাথে শিকড় দিয়ে আটকে আছে, তো সেটা কখনোই ওঠানো সম্ভব নয়। I see I shall live the usual period of man's life
অ্যান্ড নট টু বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ। আমি দেখছি যে আমি স্বাভাবিক মানুষের মতোই বেঁচে থাকব এবং কোনো ভয়ঙ্কর মৃত্যুর দ্বারাই আমার জীবনের কোনো ক্ষতি হবে না। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, টেল মি ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, ইফ ব্যাঙ্কোস ইস্যুস শ্যাল এভার রেন ইন দ্য কিংডম। তারপর ম্যাকবেথ বলছে যে কিন্তু আমার হৃদয়টা অর্থাৎ আমার মন একটা অন্য কথা জানতে চাইছে। তুমি যদি আমাকে বলতে পারো তাহলে এইটুকু বলো যে ব্যাঙ্কোর ইস্যু অর্থাৎ ব্যাঙ্কোর যে উত্তরাধিকারী তারা রাজত্ব করতে পারবে কিনা, এটা ম্যাকবেথ এরপর জানতে চাইছে। হিয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস পাস্ট বাই ম্যাকবেথ। ম্যাকবেথ যখন এই কথাটা জিজ্ঞেস করলো ঠিক তারপরেই সেই যে বড় কড়াইটা ছিল সেটা মাটির মধ্যে ঢুকে গেল এবং সেখানে একটা মৃদু সুর বাজতে লাগলো এবং দেখা গেল যে 8 শ্যাডোজ 8টা ছায়া মূর্তি এবং তাদেরকে দেখতে অনেকটা রাজার মতন, তারা ম্যাকবেথের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং যে ছায়ামূর্তিগুলো যাচ্ছিল তার সবার শেষে ছিল ব্যাঙ্কো। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, প্রত্যেকের গায়ে রক্ত লেগেছিল। অ্যান্ড স্মাইল অ্যাট ম্যাকবেথ, এবং তারা ম্যাকবেথকে দেখে হাসছিল। ব্যাঙ্কো বোর এ গ্লাস হুইচ শোড দ্য ফিগার অফ মেনি মোর অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস। ব্যাঙ্কোর হাতে একটা আয়না ছিল এবং সেটাতে সে কি করছিল না পয়েন্ট করে করে, মানে ওই আয়নার মধ্যে কিছু অন্য মানুষের ছবি দেখাচ্ছিল, সেগুলোকে ও হাত দিয়ে পয়েন্ট করে বা নির্দেশ করে দেখাচ্ছিল। ম্যাকবেথ রিয়েলাইজ দ্যাট দিস ওয়ার দ্য পস্টারিটি অফ ব্যাঙ্কো। ম্যাকবেথ বুঝতে পারলো যে এগুলো হলো ব্যাঙ্কোর উত্তরসূরি অর্থাৎ ব্যাঙ্কোর উত্তরাধিকারী। হু শুড রেন আফটার হিম ইন স্কটল্যান্ড, যারা তারপরে স্কটল্যান্ডে রাজত্ব করবে। দ্য 3 উইচেস ডান্সড উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ ভ্যানিসড ইন দ্য এয়ার। সেই 3টে যে ডাইনি ছিল তারা একটা মৃদু সুরে নাচ করছিল, ডান্স করছিল এবং তারপরে তারা ম্যাকবেথকে শুভেচ্ছা জানিয়ে বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ গট সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেস কেভ, বলছে প্রথম যে খবরটা ওই ডাইনিদের গুহা থেকে বেরোনোর পরে পরেই ম্যাকবেথ পেল সেটা ছিল যে that Macduff, the Thane of Five, had fled to England to join the army which was formed against him under the leadership of Malcolm to displace Macbeth and set Malcolm, the right heir, upon the throne of Scotland. সেই খবরটা কি ছিল না 5-এর থেন সে ইংল্যান্ডে গেছে এবং সেখানে গিয়ে সে ম্যালকমের যে একটা নতুন সেনাদল তৈরি হচ্ছে সেই সেনাদলে গিয়ে যোগদান করেছে এবং তারা কি করবে না ম্যাকবেথকে সিংহাসন থেকে সরিয়ে দেবে এবং ম্যালকম যে হলো বৈধ রাজা অর্থাৎ আসল উত্তরসূরি সে কি হবে না স্কটল্যান্ডে রাজা হবে। এই জন্য ম্যাকডাফ ওই ম্যালকমের সাথে ইংল্যান্ডে গিয়ে যোগ দিয়েছে। স্টাং উইথ রেগ ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, প্রচণ্ড রাগে এবং যন্ত্রণায় ম্যাকবেথ সেই ম্যাকডাফের দুর্গে গেল। Macduff's wife and children whom the Thane had left behind in Scotland were brutally slaughtered. ম্যাকডাফ সেই ক্যাসেলে তার স্ত্রী এবং বাচ্চাদেরকে ছেড়ে গিয়েছিল এবং ম্যাকবেথ গিয়ে তাদেরকে ব্রুটালি স্লটার অর্থাৎ নির্দয়ভাবে হত্যা করল। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. ম্যাকবেথের এই যে নির্দয় কাজ এটা কি করলো না তাকে অন্যান্য সমস্ত মানুষ বা অভিজাতদের থেকে অনেক দূরে সরিয়ে দিল। Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army which had been raised in England. অনেকেই পালিয়ে গিয়ে ম্যালকম এবং ম্যাকডাফের সাথে যোগ দিল যারা এই একটা শক্তিশালী সৈন্যদল গড়ে তুলেছিল ইংল্যান্ডে।
and the rest secretly wished success to their arms, though for fear of Macbeth they could not take active part. এবং যারা সেখানে সক্রিয়ভাবে যোগদান করতে পারেনি, অর্থাৎ যারা ম্যাকবেথকে ভয় পেত, তারা কি করলো না এখানেই থেকে গেল, কিন্তু তারা মনে মনে ওদেরই সাফল্য প্রার্থনা করছিল। এভরিবডি হেটেড ম্যাকবেথ দ্য টিরান্ট, প্রত্যেকে অত্যাচারী ম্যাকবেথকে ঘৃণা করতে লাগলো। নোবডি অনার্ড হিম বাট অল সাসপেক্টেড হিম and he began to envy the condition of Duncan, who now slept soundly in the grave. কেউই আর ম্যাকবেথকে সম্মান করছিল না এবং সকলেই তাকে সন্দেহ করছিল, এবং ম্যাকবেথ এখন ডানকানের যে অবস্থা তার জন্য তাকে হিংসা করতে লাগলো। ডানকান যে কিনা এখন তার কবরে শায়িত ছিল, অর্থাৎ কবরেও ঘুমিয়েছিল, এবং ম্যাকবেথ ওকে মেরে সব থেকে নিষ্ঠুর বা সব থেকে তার যে খারাপ কাজ সেই কাজটা করেছিল। নাইদার স্টিল নর পয়জন, ডোমেস্টিক ম্যালিস অর ফরেন লেভিস কুড হার্ট হিম এনি লঙ্গার। বলছে কোনো স্টিল ইস্পাত বা পয়জেন বিষ, ডোমেস্টিক ম্যালিশ অর্থাৎ গৃহবিবাদ, অথবা ফরেন লেভিস অর্থাৎ বিদেশি শুল্ক, কোনো কিছুই তাকে আর আহত করতে পারবে না। অর্থাৎ সে তো কবরে ঘুমিয়ে আছে, তাই এগুলো কোনো কিছুই তাকে আর বিব্রত করে না, সে শান্তিতে ঘুমিয়ে আছে। আর এটা দেখে ম্যাকবেথের এখন কি হচ্ছিল না ডানকানকেই সে হিংসে করছিল। Meanwhile, the queen, who had been the sole partner in his wickedness, on whose bosom he could sometimes seek a momentary repose from the terrible dreams which affected them both, passed away. ইতিমধ্যেই কি হলো না কুইন অর্থাৎ লেডি ম্যাকবেথ, যে কিনা ম্যাকবেথের এই সমস্ত যে খারাপ কাজগুলো করেছিল তার সঙ্গী ছিল, অনলি সোল পার্টনার অর্থাৎ একমাত্র সঙ্গী, কেন কি লেডি ম্যাকবেথই জানতো ম্যাকবেথের সমস্ত কাজগুলোর কথা। এবং সে ম্যাকবেথ কি করতো না লেডি ম্যাকবেথের বুকে মাথা রেখে কখনো কখনো সে অনেক শান্তি লাভ করত, যখন খুবই ভয়াবহ স্বপ্নগুলো ওদের দুজনকে তাড়িত করলো। তো সেই লেডি ম্যাকবেথ কি হলো না পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ তিনি মারা গেলেন। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট অ্যান্ড অ্যাজ শি সাফার্ড ফ্রম সোমনাম্বুলিজম, শি আলটিমেটলি কমিটেড সুইসাইড। লেডি ম্যাকবেথ যে কাজগুলো করেছিলেন সেই অপরাধবোধের যে বোঝা সেটা আর সে বইতে পারছিল না, এবং সে ঘুমের মধ্যে হাঁটার শিকার হয়েছিল। সোমনাম্বুলিজম হলো এমন একটা অসুখ যেখানে মানুষ কি করে না ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়। তো লেডি ম্যাকবেথও এটাতে ভুগছিলেন, এবং শেষ পর্যন্ত সে কি করেছিল না সুইসাইড বা আত্মহত্যা করেছিল। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ একা হয়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ হিজ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ, তার জীবনের প্রতি আর কোনো আশা ছিল না, অর্থাৎ সে আর বাঁচতে চাইছিল না এবং মৃত্যু চাইছিল। দ্য নিউ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হোয়াট রিমেন্ড অফ হিজ অ্যানশিয়েন্ট কারেজ, অ্যান্ড হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার। ম্যালকমের যে আর্মিটা এগিয়ে আসছিল এই খবরটাতে তার মনের মধ্যে যেটুকু যে সাহস ছিল আগেকার সেটা জেগে উঠল, এবং ম্যাকবেথ ঠিক করলো যে সে একজন সৈনিকের মতোই জীবন দেবে। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড ফলস কনফিডেন্স। সেই তিনটে ডাইনি যে প্রেডিকশন অর্থাৎ যে ভবিষ্যৎবাণীগুলো করেছিল মিথ্যে ফলস বলছে, তো সেগুলো কিন্তু তার মনে একটা আত্মবিশ্বাস জাগালো। And remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. এবং তার মনে পড়ল যে ওই যে একজন স্পিরিট যে এই ভবিষ্যৎবাণী করেছিল যে মাতৃগর্ভ থেকে যার জন্ম হয়েছে সে তাকে হত্যা করতে পারবে না। He also believed in the soothsaying that he could never be vanquished until Barnab Woods would come to Dunsinane, which he thought was impossible.
তার এটাও মনে পড়লো, সুথ সেইং মানেও হচ্ছে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীটা যে যতক্ষণ না ওই বার্নামের যে বনভূমি আছে সেটা ডান্সিনান পর্বত থেকে উঠে আসবে ততক্ষণ সে মরবে না, অর্থাৎ তার মৃত্যু হবে না। এবং সে ভাবলো যে এটা অসম্ভব, কারণ এটা কখনোই হতে পারে না। So he sat himself in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolm to invade it. তাই সে কী করলো না, নিজেকে তার যে ক্যাসেল ছিল দুর্গে সেখানে বন্ধ করে নিল, অর্থাৎ দুর্গের ভেতরে ও রইল, এবং তার দুর্গটা ছিল পুরোপুরি ইমপ্রেগনেবল, অর্থাৎ অজেয়, মানে কেউ চট করে ওকে ধরতে পারবে না। এবং সে ম্যালকমের আসার জন্য, মানে ম্যালকম এসে যে ওখানে আক্রমণ করবে তার জন্য অপেক্ষা করতে লাগলো। আজকে এতটা পর্যন্তই থাকছে, এর লাস্ট পার্টটা আমি আমার পরের ভিডিওতে আপলোড করে দেবো। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।